চলে এসেছি আমাদের সেকেন্ড পার্ট নিয়ে। এটা ছিল, এই সিরিজটা চলছিল হচ্ছে মাধ্যমিক 2019-এর কোশ্চেন সলভের সিরিজ। এটা অবশ্য ভৌত বিজ্ঞানের জন্য। তো তোমরা দেখো আমাদের নেক্সট যে কোশ্চেনটা, সেটা ছিল আমাদের কি, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। ঠিক আছে, আগের গুলো কিন্তু আমরা আগের ভিডিওতে অলরেডি করে দিয়েছি। তো তোমাদের যাদের প্রবলেম আছে, মানে এই সিরিজটা তোমরা যদি দেখতে চাও, তাহলে আগের ভিডিওটাও ফলো করো। ঠিক আছে, তো দেখো আমাদের এখন যেটা পড়বো, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। তো দেখো, তড়িৎ পরিবহন ক্ষমতা দিয়ে যদি কোনো অঙ্ক আসে, কোশ্চিন আসে, তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবে যে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন কে করে। তো জলীয় দ্রবণে যে তড়িৎ পরিবহন করে সে হচ্ছে আয়ন। সুতরাং যে জলীয় দ্রবণ বেশি আয়ন উৎপন্ন করতে পারবে, সে তত বেশি তড়িৎ পরিবহন করতে পারবে। এবার আমরা এই অপশন গুলো থেকে ট্যালি করে দেখবো যে কোথায় তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, অর্থাৎ কোথায় আয়ন উৎপাদন ক্ষমতাটা বেশি। ওকে ওকে, তাহলে দেখো প্রথম যেটা অপশন আছে বিশুদ্ধ জল। আমরা জানি বিশুদ্ধ জল আয়ন উৎপন্ন করতে পারে না। সুতরাং যদি আমি H2 এর ক্ষেত্রে বলি, তাহলে বিশুদ্ধ জল আয়ন উৎপন্ন করতে পারে না। যদি আমরা এতে কিছু পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশাই, তবেই সে কিন্তু আয়ন উৎপন্ন করে। সুতরাং এটা বাদ হয়ে গেল। নেক্সট হচ্ছে চিনির জলীয় দ্রবণ, এটাও হচ্ছে সমযোজী। সুতরাং চিনি এটাও কিন্তু আয়ন উৎপন্ন করতে পারবে না, সুতরাং তড়িৎ পরিবহনেও অক্ষম। নেক্সট হচ্ছে তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড, সরি HCl। এই যে এটা যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন এই সমযোজী, যখন তরল অবস্থাতে থাকে তখনও কিন্তু এই আয়ন উৎপন্ন করতে পারে না। এই HCl কে যখন আমি জলের মধ্যে দিব কিনা, তখন কিন্তু এ ভেঙে গিয়ে H+ আর Cl-, ঠিক আছে, উৎপন্ন করে আয়ন, তখন এই তড়িৎ পরিবহন করতে পারবে। কখন? যখন একে জলে দেওয়া হবে, তার আগে কিন্তু না। সুতরাং আমাদের মনে হতে পারে যে HCl তো আমরা পড়েছিলাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এটা ততক্ষণ হবে না যতক্ষণ না এই আয়ন তৈরি করতে পারে। আর আয়ন এ তৈরি করবে যখন আমি একে জলে দেব। ক্লিয়ার? সুতরাং এও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, তরল অবস্থাতে পারে না। নেক্সট কি আছে? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। দেখো এই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে CH3COOH। সুতরাং একে যদি আমি জলের মধ্যে দিই, তাহলে এ কি উৎপন্ন করবে? CH3COO- প্লাস H+। সুতরাং আয়ন উৎপন্ন করলো। যদিও এ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু একটা কথা আছে না, নাই মামা থেকে খানা মামা ভালো। আগের গুলোতে আয়নই ছিল না, সুতরাং ওদের তড়িৎ পরিবহন ক্ষমতা শূন্য। আর এটা মৃদু হওয়া সত্ত্বেও এতে তো আছে। সুতরাং এই চারজনের মধ্যে সব থেকে বেশি কে তড়িৎ পরিবহন করতে পারে? অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট কোশ্চেন তাহলে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ পাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়? তো দেখো তাহলে এটাকে আমরা কিভাবে করব। তো এটা তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে ছিল যে আমরা যখন বায়ুতে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, বায়ুতে সব থেকে বেশি যদি কেউ থাকে, তাহলে সেটাকে বায়ুতে সব থেকে বেশি যদি কেউ থাকে, তো সুতরাং সেটা হচ্ছে নাইট্রোজেন। আর নাইট্রোজেনের মাত্রা হচ্ছে মোটামুটি 77% মতো। আমরা এই জিনিসটা জানি, জানি কিনা? অফকোর্স জানি। তো পাতলা করে নি, মোটা হয়ে গেছে। আচ্ছা, প্লাস এর সঙ্গে থাকে অক্সিজেন। অক্সিজেন মোটামুটি 21% মতো। অনেকে বলবে এটা 77.17, ওটা 21 পয়েন্ট সামথিং, 20 পয়েন্ট সামথিং। তো যাই হোক, আমি অ্যাপ্রক্স নিলাম। এবার দেখা যায় যে এরা দুজনেই কিন্তু স্বাভাবিক অবস্থাতে সুস্থিত, সুতরাং এরা কেউ কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আমরা দেখেছি এরা কিন্তু খুব বন্ধু বন্ধু হয়ে কিন্তু পরিবেশে ঘুরে বেড়ায়। ঠিক আছে, কিন্তু যখনই এর উপরে বিদ্যুৎ পাত দেওয়া হয়, এদের উপরে জোর জবরদস্তি করা হয়, মানে যখনই বজ্রপাত হয়, মোটামুটি এটা কত 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন কি হয়? এদের বন্ড গুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত NO তৈরি করে। ঠিক আছে, এই NO আবারও বায়ুতে অবস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, বায়ুতে অবস্থিত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? NO2। এই NO2 আবার যেহেতু বিদ্যুৎ পাত হচ্ছে, মানে বৃষ্টি, সেই বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? HNO3, কখনো HNO2 উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তো এই যে বিক্রিয়াটা, এদের প্রথম ধাপে কি উৎপন্ন করলো? প্রথম ধাপে উৎপন্ন করলো NO। সুতরাং এর আনসার কি হবে? NO। ঠিক আছে, এর আনসার কি হয়ে গেল? NO। চলো নেক্সট, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? তো অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট আমরা জানি। তো এর ক্ষেত্রে Al2O3, এটা বা Al2O3 এক অণু জল, Al2O3 দুই অণু জল। তো এটা একটা মুখস্থ করার জিনিস। এর সংকেত হচ্ছে Al2O3 দুই অণু জল। ঠিক আছে, এটা এক ধরনের, আমরা জানি যে এটা এক ধরনের ক্যালাস হতে পারে, আর এতে দুই অণু জল কিন্তু প্রবেশ করে থাকে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে গেলাম।
প্রদত্ত কোনটি দুটি কার্বন যুক্ত পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, দেখো মিথাইল মানে তোমরা জানো কার্বনের সংখ্যার উপরে ভিত্তি করে আমরা যে পড়েছি জৈব রসায়ন, মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স এইভাবে করে আছে। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মিথাইল মানে এখানে কটা কার্বন থাকবে, মিথ মানে 1, ইথ মানে 2, প্রো মানে 3, আমাকে কটা চেয়েছে, দুটো কার্বন যুক্ত, সুতরাং ক্লিয়ার আনসার এখানে কি হবে, ইথাইল। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের এমসিকিউ গুলো এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট আমরা যে টপিকে যাব সেই টপিকটা দেখো গ্রুপ ডি এর, তোমরা দেখতেই পাচ্ছ এই গ্রুপ ডি এর এসিকিউ কোশ্চেন। আর তোমরা ভালো করেই জানো এগুলো আমাদের এই গ্রুপ, একটু আমি মুছে নি। দেখো আমাদের এখানে যে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ গ্রুপ ডি এর যে কোশ্চেন, ঠিক আছে, কি আছে যে 2 এর 1 নাম্বারটা যেটা আছে আমাদের, যে জ্বালানির তাপন মূল্যের একক লিখো। দেখো এখানে কিন্তু বলে দেয়নি এটা সিজিএস নাকি এসআই, এটা একটা প্রবলেম, সুতরাং তোমাকে উল্লেখ করে দিতে হবে এটা কি, তুমি কোন এককে লিখছো। প্রথমত আমাদের জ্বালানি তাপন মূল্যের একক আমরা তিনটা আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ব্যবহারিক একক, দুটো হচ্ছে সিজিএস একক, 3 নাম্বার হচ্ছে এসআই একক। ঠিক আছে, তো এর ব্যবহারিক একক, এর ব্যবহারিক এককটা কি, কিলো জুল পার গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহারিক একক। এর সিজিএস একক কি হবে, এর সিজিএস একক হবে তোমাদের ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এর এসআই একক কি হবে, জুল পার কেজি। মাথায় থাকবে? তাহলে এর তিনটা একক, ব্যবহারিক একক হচ্ছে কিলো জুল পার গ্রাম, সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই একক হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, তো এখানে যেহেতু কোনো কিছু বলেনি তাহলে আমাদের ব্যবহারিক এককটা দিলে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর তুমি যদি তিনটাই লিখে আসতে পারো তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন এ চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ওকে, অথবাটা আছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে। তাহলে দেখো এটা একটু কন্ট্রাডিক্টরি কোশ্চেন। ঠিক আছে, অনেক বইয়ে এটা লেখা থাকে যে উষ্ণতার কোনো হ্রাস বা বৃদ্ধি হয় না, তবে এখনকার যে বইগুলোতে আছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, তাহলে আমরা এখানে লিখবো বাড়ে। কেন বাড়ে, কারণ এখানে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তরটা আছে, আর ওজোন স্তরের উষ্ণতা যেহেতু ওখানে ইউভি রশ্মি তাকে আটকায়, সুতরাং এক্ষেত্রে তাদের উষ্ণতা একটু বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা রেখে দেবো বাড়ে। একটু আমরা এখানে পূর্ণ বাক্যে লিখবো যে উষ্ণতা স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে, এরকম করে। নেক্সট, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে আপাতনকে প্রতিহত করে, এটা সবাই জানি আমরা, সেটা একটু আগে আমরা বললাম, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি, ঠিক আছে, বা এটাকে ইউভি রেও বলা হয়, মানে আলট্রা ভায়োলেট রশ্মি। নেক্সট বলছে প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন নগণ্য করা হয়, সরি আয়তন গণ্য করা হয়। ওকে, অ্যাভোগাড্রো সূত্রে কি গ্যাসের আয়তন গণ্য করা হয় নাকি অন্য কিছু? অ্যাভোগাড্রো সূত্রে আমরা জানি যে আমাদের গ্যাসের অণু সংখ্যা গণ্য করা হয়, মানে 1 মোলের অণু সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23 এইভাবে করে গণ্য করা হয়। তার মানে এই যে আমাদের 2.3 যেটা আছে সেটা তাহলে কি হবে, মিথ্যা। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা কোশ্চেন আছে যে এসটিপি তে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল, এটা আছে 224 লিটার অ্যাটমসফিয়ার হবে, নাইট্রোজেনের এন এর মান 14 বলে দিয়েছে আমাদেরকে। ঠিক আছে, দেখো এখানে এসটিপি বলেছে, এসটিপি মানে কি, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার মানে হচ্ছে এসটিপি মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর মানে এটা আর এটা কিন্তু সেম জিনিস। আর স্ট্যান্ডার্ড প্রেসার মানে কি 1 atm বা
76 সেমি এইচজি। ওকে, এবার আমাদেরকে কি বলেছে, এসটিপি তে নাইট্রোজেন এর আয়তন ও চাপের গুণফল এত কত গ্রাম, মানে আমাদেরকে এখানে গ্রামের মানটা বের করতে বলবে। তো ঠিক আছে, নাইট্রোজেন তো নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের 1 মোল, 1 মোল আমরা জানি নাইট্রোজেনের যদি আমরা 1 মোল নিই, তাহলে নাইট্রোজেনের 1 মোলের আয়তন, ঠিক আছে, নাইট্রোজেনের 1 মোলের আয়তন হয় 22.4 লিটার। আর যেহেতু এসটিপি বলেছে, তাহলে এর চাপ কি হবে 1 atm। তাহলে 1 এর সঙ্গে আয়তন যদি আমি গুণ করি, তাহলে সেই মানটাই তো আমরা পাবো, তাই কি না? ওকে, তাহলে এখানে দেখি তো আমাকে বলেছে 1 মোলের, আচ্ছা 1 মোল মানে কত গ্রাম, তো 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভরের সমান, একটা নাইট্রোজেন সমান 14, আছে দুটো, সমান সমান কত হয়ে গেল 28, তার মানে 28 গ্রামের আয়তন হচ্ছে 22.4 লিটার। আর আমাকে কি বলেছে, কত চাই আমার, আমার চাই হচ্ছে এত লিটার। তার মানে দেখো 0.1 ঘরের দিকে সরালে, তার মানে কি করতে হবে তোমাকে, এক মানে 10-এর সঙ্গে গুণ করা হয়েছে, তো তাহলে 280, বুঝা গেল? তার মানে এখানে কি হলো, তোমরা কিছু হয়তো বুঝতে পারলে না, আমি আরেকবার এই জিনিসটাকেই বলে দিচ্ছি। দেখো, তার মানে আমি কি বলতে পারি এখান থেকে, দেখো 22.4 লিটার, 1 মোলের আয়তন 22.4 লিটার, 1 মোল মানে কত আমি এখন বের করলাম, 1 মোল মানে হচ্ছে 14 × 2 = 28 গ্রাম, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি 22.4 লিটার এর ভর, এর ভর কত 28 গ্রাম, ঠিক আছে। এর ভর কত আমি বলতে পারি, এর ভর আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে 28 গ্রাম। ওকে, তাহলে আমি কি দেখলাম যে 28 গ্রামের আয়তন হচ্ছে কত 22.4 লিটার, ঠিক আছে। তাহলে আমাকে কত, এখানে এখানে আমি একটু উল্টো করে লিখছি, 28.4 লিটার, 22.4 লিটার এর ভর হবে 28 গ্রাম। তাহলে আমার এখানে কি লাগছে 22.4 লিটার। তাহলে কি করতে হবে, 28-এর সঙ্গে তুমি 10 গুণ করে দিলেই কি হবে, এত গ্রাম, ঠিক আছে। তাহলে এর ভর কত হয়ে গেল, অতএব লিটার এটিএম এর ভর 280 গ্রাম, বুঝা গেল? এটাই হয়ে গেল তার আনসার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে আমাদের কি কি কোশ্চেন হয়ে গেল এখান থেকে, আমাদের কোশ্চেন হয়ে গেল 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা। নেক্সট দেখো, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা। কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। আমাকে সত্যি না মিথ্যা, দেখো পরিবহন, আমাদের যে তাপের মানে তাপ যে সঞ্চালিত হয় সেটা 3টা পদ্ধতিতে, একটা হচ্ছে পরিচলন, একটা হচ্ছে পরিবহন, আর আরেকটা হচ্ছে বিকিরণ। পরিচলন হয় কঠিনের মধ্যে, ঠিক আছে, পরিবহন হয় তরল আর গ্যাসের মধ্যে, আর বিকিরণ হয় শূন্য মাধ্যমের মধ্যে, ঠিক আছে। তাহলে কঠিনের মধ্যে কি তোমরা বলো তো, কঠিনের মধ্যে কি কণাগুলি স্থানচ্যুতি হয়? তুমি যদি একটা সাইডে একটা মনে করো লোহার টুকরোকে ধরে আর গরম করতে থাকো, তাহলে কি একটা প্রান্ত ছুটে অন্য প্রান্তে চলে আসে? আসে তো না। তাহলে কি কণাগুলোর স্থানচ্যুতি হয়? হয় না। তাহলে আমাকে বলছে বস্তুগুলির স্থান পরিবর্তন হয়, সত্য না মিথ্যা। তাহলে এটা হচ্ছে 2.5, ক্লিয়ারলি আমি এটা বুঝতে পারছি এটা কি হবে, মিথ্যা। আমাদের নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে দিয়ে গেলে আপাতন কোণ কত হবে। বলছে একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে, একটি অবতল দর্পণ, অবতল দর্পণ এরকম করে আমি আঁকতে পারি, ঠিক আছে। অবতল দর্পণের যদি কোনো আলোক রশ্মি, ঠিক আছে, বক্রতা কেন্দ্র দিয়ে যায়, মনে করো এটা বক্রতা কেন্দ্র, এর মধ্য দিয়ে যদি এইভাবে করে যায়, তাহলে বলছে আপাতন কোণ কি। দেখো আপাতন কোণ আমরা সর্বদা কি দিয়ে মাপি, তার অবিলম্ব দিয়ে, অবিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাই তো তার কি হবে, বক্রতা কেন্দ্র, তার আপাতন কোণ, সরি। এবার আমরা যদি কোনো মানে অবতল দর্পণ বক্রতা যুক্ত আর কি, তার যে অবিলম্বটা নয় সেটা তার বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে, সুতরাং বক্রতা কেন্দ্র দিয়েই গেলে তাহলে তার মনে করো এইভাবে আলোক রশ্মিটা আপাতিত হলো, তাহলে তার আপাতন কোণ কত হবে? তো সেক্ষেত্রে এরা যেটা আপাতন কোণ হবে সেটা হবে 0।
আপাতন কোণের মান, আপাতন কোণের মান কি হবে? বুঝা গেল? চলো এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের, চলো দেখো কি বলছে, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? আচ্ছা আমরা যদি একটা প্রিজমকে আঁকি তাহলে দেখো একটা প্রিজম মোটামুটি দেখতে এরকম, ঠিক আছে, এরকম মনে করো, খুব একটা আঁকতে পারলাম না, কিন্তু দেখো এর যদি আমি আয়তাকার তল দেখি তাহলে এই যে এটা আয়তাকার আর তার ওইদিকে আরেকটা আয়তাকার তল আর এটা আয়তাকার তল, তিনটা আয়তাকার তল আছে, আর এই যে এটা ত্রিভুজাকার তল এইদিকে আর তার পেছনে আরেকটা, তাহলে তিনটি থাকে আয়তাকার তল, আয়তাকার তল আর দুটি থাকে ত্রিভুজাকার তল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, একটি কয়টি আয়তাকার তল, তাহলে কি হবে তিনটি আয়তাকার তল, এটা আনসার হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেন এ চলে যাচ্ছি, দেখো নেক্সট কোশ্চেনটা কি হবে। ওকে দেখো নেক্সট হচ্ছে একটি অর্ধপরিবাহীর উদাহরণ, এটা তো ডাইরেক্ট আনসার, আমাদের অর্ধপরিবাহী কি হবে, সিলিকন, সিলিকন বা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। নেক্সট কি বলছে, একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও তার, কোনটা কোশ্চেন আমাদের বলছে, দেখো একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভবে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কিভাবে আমি করতে পারবো, যে একটি পরিবাহী পদার্থের সরু ও একটি মোটা তার, তো আমরা জানি যেটা সরু তার হবে, দেখো এরকম তো, একটা সরু তার আর একটা মোটা তার, তো যেহেতু এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তাই এর তড়িতের প্রবাহ মাত্রা বেশি আর এর তড়িতের প্রবাহ মাত্রা কম। দৈর্ঘ্য সমান, দুটোর দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখা হলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, তাহলে অবশ্যই মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, অতএব মোটা তারটির মধ্যে প্রবাহ বেশি হবে। নেক্সট কোশ্চেন কি হবে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার উল্লেখ করো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার, 2.9 তো হয়ে গেল, মোটাটির বেশি হবে, টির বেশি হবে, বেশি হবে, ঠিক আছে। নেক্সট 2.9 তো, এবার 2.10, 2.10 কি বলছে, নিউক্লিয় বিভাজন একটি অপব্যবহার, তো এটা হচ্ছে হাইড্রোজেন বোমা, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন মানে হচ্ছে নিউক্লিয়ার বোমা, সংযোজন হলে হাইড্রোজেন বোমা হতো, তাহলে নিউক্লিয়ার বোমা, নিউক্লিয়ার বোমা তৈরি হলো এর একটি অপব্যবহার, ঠিক আছে। নেক্সট 2 অথবা আছে, নিউক্লিয় বিভাজনের যে বিপুল পরিমাণে সূত্র হয় তার সূত্র বা সূত্রটা ব্যাখ্যা, আচ্ছা বলছে নিউক্লিয় বিভাজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্রের সাথে ব্যাখ্যা করা যেতে পারে, তো এটা তোমরা সবাই জানো, আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রের সাহায্যে আমরা এটাকে ব্যাখ্যা করি, ঠিক আছে, এটা হচ্ছে ভর শক্তির নিত্যতার সূত্র, আইনস্টাইনের ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এবার দেখো আমাদের বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলাতে বলেছে, তো কিভাবে আমরা এটাকে করব, দেখো কি বলছে, বলছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। নেক্সট বলছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণযুক্ত ধাতু, তারপর বলছে ধাতুটি খোলা বায়ুতে রাখলে বায়ুর উপরে ধীরে ধীরে ছোপ পড়ে
আর দীর্ঘ পর্যায় সারণীর 2 নং এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসযুক্ত মৌল। আচ্ছা, তাহলে দেখি এখানে বলছে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ শ্রেণী 1 এ অপেক্ষা কম বিজয়। আচ্ছা, কি আছে? হা, লি, না, কি, মানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই তো ছিল। তার মানে গ্রুপ 1 যেহেতু শ্রেণী 1 বলেছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে এটা, তার মানে এটা হবে 2। ঠিক আছে, নেক্সট কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণীর 2 নং অপেক্ষা কম পারমাণবিক। আচ্ছা, 2 নং এ কি ছিল? বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। তাহলে বেটা বিই আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের 4। ঠিক আছে, নেক্সট আমার কি আছে? অক্সাইড দ্বারা জলীয় বাষ্প বা খোলা ধাতুটি খোলা বায়ুতে রাখলে বায়ুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে, এরকম কি আছে? আর এখানে আছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে, এটা হবে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে, তার মানে এটা হয়ে গেল 1। আর তাহলে এটা হয়ে গেল আমাদের 4, সরি এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল আমাদের 3। ওকে, তাহলে কোনটা কি হলো আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের এখানে যেটা হলো একটা আমাদের হয়ে গেল হচ্ছে সি, 2টা হয়ে গেল আমাদের হচ্ছে 2, এটা হয়ে গেল ডি, 3টা হয়ে গেল আমাদের হচ্ছে 3টা হয়ে গেল আমাদের হচ্ছে এ, আর 4টা হয়ে গেল আমাদের হচ্ছে বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। চলো নেক্সট বলছে N2 এর লুইস ডট চিত্র অঙ্কন করো। N2, দেখো N2 এর লুইস ডট, তাহলে কিভাবে করব আমরা? প্রথমে দেখতে হবে এটা সমযোজী না আয়নীযোজী। তো যেহেতু গ্যাসীয় পদার্থ সবগুলোই কি হয়? সমযোজী, তো বুঝে গেলাম এটা সমযোজী। তাহলে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের আমরা কি জানি যে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে এর বাইরের কক্ষে কতগুলো থাকে? যদি ইলেকট্রন বিন্যাস করি 2, মানে টোটাল 7, তো 2 আর 5, 2 আর 5 মিলে 7, প্রথম কক্ষে 2টা, তারপর কক্ষে 5টা, তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, তারপরের আরেকটা নাইট্রোজেন আছে এখানে আমাদেরকে, কারণ দুটো N2, তাহলে এরও ক্ষেত্রে কি হবে? 1 2 3 4 5। ঠিক আছে, এরও যদি ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 5। এবার এরা কি করবে? সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন মানে শেয়ারিং এর মাধ্যমে। তাহলে দেখো তো এর 5টা, আর কটা নিলে এখানে বাইরে পক্ষে 7টা হবে? 5 6 7 8 3, কটা নিলে 8টা হবে? তো আর 3টা নিলে। ওকে, তাহলে যেহেতু আর 3টা নিলে 8টা হবে, সুতরাং এই যে এই 3টা এও শেয়ারিং এ, মানে এও, এই 3টা এরা কিসে দিয়ে দিবে? শেয়ারিং এ। এই 3টা এরো আর এই 3টা হচ্ছে এরো। সুতরাং এই 3টা যেহেতু বন্ধনে দিয়েছে, সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি? যে এর বাইরে কক্ষে কটা হলো? 1, এখানে 6টা, 7 8টা, এরও কি এই 6টা, এই 7 8টা। ঠিক আছে, তাহলে এও খুশি, ওও খুশি, তাহলে এটাই হয়ে গেল এই লুইস ডট চিত্র। ঠিক আছে, নেক্সট, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, মানে এটা চাচ্ছে ডিসি নাকি চাচ্ছে এসি? ঠিক আছে, তো কোন প্রকারের এখানে তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তো অবশ্যই এখানে ব্যবহার করা হয় ডিসি। কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? 2.13, এখানে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। ওকে, ক্যাথোড বিক্রিয়াটি আমাকে লিখতে বলছে। তো তাহলে দেখো, আমরা যখন জল নিই, তো মানে জলের তড়িৎ বিশ্লেষণ করাই, তাহলে এখানে সামান্য পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হয়, তোমরা জানো। তাহলে H প্লাস OH মাইনাস, এই দুটো আয়নে ভেঙে যায়, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। আর আমাকে কোন বিক্রিয়াটা বলছে? ক্যাথোড বিক্রিয়াটাই আমাকে এখান থেকে বলছে। তাহলে দেখো ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে, ক্যাথোড বিক্রিয়াটা আমরা যদি এখান থেকে লক্ষ্য করি, তাহলে আমাদের কি হবে? আচ্ছা, তাহলে H প্লাস ক্যাথোডে গিয়ে একটা, এর কি আছে? একটা ইলেকট্রনের ঘাটতি, তাহলে একটা ইলেকট্রন নেবে, H উৎপন্ন করবে, আর দুটো H নিয়ে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস, আর এই হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে। তাহলে এটাই হয়ে গেল আমাদের ক্যাথোড বিক্রিয়া। ঠিক আছে, তাহলে ক্যাথোডে আমি কি পাবো? হাইড্রোজেন গ্যাস পাবো। ওকে, তাহলে প্লাটিনাম তৈরি দ্বারা অম্লায়িত বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়াটি হয়ে গেল, এটা অথবাটা। 2.4 হচ্ছে পিতলের উপরে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয়? তোমরা জানো সবাই, এটা কমন কোশ্চেন একটা।
তাহলে এখান থেকে কি হবে আমাদের, দেখো কি বলছে যে সোনার কুলের দিতে 2.14 সোনা, তো তো সুতরাং তড়িৎ বিশ্লেষণ এখানে সোডিয়াম অরো পটাশিয়াম অরো সায়ানাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, পটাশিয়াম অরো সায়ানাইড। আর এটাই যদি তোমাকে ইয়ে বলতো, মানে সোনা না বলে রূপো বলতো, তাহলে হতো পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে গেলাম। পিতলের উপরে সোনার ফুলের দিতে তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? 2.15 এর आंसर হবে, এটা কমন কোশ্চেন, এটা হচ্ছে বাদামি, বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লিখুন। দেখো সিলভার নাইট্রেট AgNO3 এর সঙ্গে H2S হাইড্রোজেন সালফাইডের যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? তো দেখো এখান থেকে যেটা উৎপন্ন হবে H2S প্লাস হচ্ছে HNO3, ঠিক আছে, এর অধক্ষেপ পড়বে। ওকে, নেক্সট হচ্ছে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম দেখো। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় 2.16 এর অর্থ উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায়, তাহলে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে আমি যদি নাইট্রোজেনের বিক্রিয়া করাই, ঠিক আছে, সাধারণত এরা বিক্রিয়া করে না, কিন্তু উচ্চ উষ্ণতাতে বিক্রিয়া করে Mg3N2 উৎপন্ন করে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। চলো নেক্সট কোশ্চেন কি বলছে যে মিথেন অণুতে এই বন্ধন কোণের মান কত? মিথেন অণুতে এই বন্ধন কোণের মান কত, মানে হচ্ছে সমযোজী এক বন্ধন যদি থাকে তাহলে এর যে অ্যাঙ্গেলটা হয় সেটা হয় 109°28'। চলো এর অথবা কি বলছে, এর আইইউপিএসি পদ্ধতিতে নাম CH3 CH2 COOH। তাহলে প্রথমে আমাদের কার্বন সংখ্যা গুনতে হয়, তাহলে এখানে কার্বন আছে 1 2 3, তাহলে মিথিল প্রোপ, আর যেহেতু COOH আছে তাহলে এটা ওইক অ্যাসিড, তাহলে এটা হবে প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। বুঝা গেল? তাহলে এটা কি হলো? প্রোপানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। চলো নেক্সট সিএনজি এর উৎস কি? সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এর প্রধান উৎস যদি বলা হয় তাহলে এটা হবে প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে যে গ্যাসটা আমরা কয়লার খনি বা অন্য কোনো জায়গা থেকে পাই। বুঝা গেল আশা করি? তাহলে আজকে আমাদের এমসিকিউ সঙ্গে এসিকিউ সমস্ত কিছু শেষ হয়ে গেল। এবার আমাদের তারপরে যেটা শুরু হবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে এই ব্রড কোশ্চেন যেটা 2 মার্কের আছে সেটা আমরা এর পরের দিন শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে টাটা। তো তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে, কোনো যদি প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও।